কিশোর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাস 6-এর 10 নম্বর স্কুল থেকে ঝাড়গ্রাম কুমারী ইনস্টিটিউশন, সেখান থেকে সবগুলো অঙ্ক আমি এখানে করে দেখাবো। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখো এবং বোঝার চেষ্টা করো। চলো দেখো প্রথম অঙ্কটায় বলেছে 3/5 ভগ্নাংশ শতকরায় প্রকাশ করো। শতকরা মানে 100। তাহলে 100-তে যদি 5-এ 3 হয়, 5-এ 3 100-তে কত? তাহলে হবে 3 × 100/5, 5 × 100 60%। দুইটা দেখো √19, রুটের ভিতরে রুট, তার ভিতরে আবার রুট। তাহলে আমরা সরলের মতন এক একটা করে যাব, ঠিক আছে? সরলের মতন করতে গেলে দেখো ফার্স্টে 19 নেব প্লাস 20 নেব, দেন এইটার কাজ আগে করবো। এবার এইটা মানে কত? এই রুটটা মানে কত? 7 7 49, তাহলে একটা ভালো 7 বেরোবে। ওকে, 7 আর 29 কত হবে? 36। 19 প্লাস এই রুটের ভিতরে 36 হবে। তাহলে দেখো রুটের 36-এর রুট কত? 6, 6 ছক 36, 19 প্লাস 6 সমান সমান হলো 25। 25 মানে কত? 5 × 5, মানে একটা ভালো 5 বেরোবে। হলো, তার মানে এর উত্তর কত? 5। 3 নম্বর, এক্স এর পরম মান যদি 5 হয়, তাহলে এক্স এর মান হতে পারে কত? এক্স এর মান যে কোনো দিকে হতে পারে, হয় প্লাসের দিকে হতে পারে এবং মাইনাসের দিকে হতে পারে। তার জন্য আমি হয় +5 অথবা -5 দুটোই নিতে পারবো। ওকে, এবার দেখো 4 নম্বর অঙ্ক। বর্গাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা। ভূমি হলো 4টে, মানে বর্গক্ষেত্র। তাহলে তার তল সংখ্যা হবে, তার এই যে কটা ভূমি থাকে তার থেকে একটা বেশি হয়, তাহলে কটা হবে? 5টি। একটি ত্রিভুজের 3টি কোণের মান, 3টে কোণ দিয়ে দিয়েছে 70 ডিগ্রি, 70, 40 আর 70। সবগুলো দেখো 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই ত্রিভুজটি কি আকার? এই ত্রিভুজটি হবে সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী কেন? সূক্ষ্মকোণী সেটাকেই বলবো যে যেই ত্রিভুজে, মানে যেই কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট। এখানে দেখো সবগুলো 90 ডিগ্রি থেকে ছোট, তার জন্য সূক্ষ্মকোণী। 90 ডিগ্রি হয়ে গেলে হতো সমকোণ, আর 90 ডিগ্রি থেকে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হতো তাহলে হতো স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, এই হয়ে গেল তোমার 1-এর 5টা যে অঙ্ক আছে সেই 5টা। এবার 2 থেকে শুরু হবে। 2-এরটা দেখো 2:3 এর ব্যস্তানুপাত। এর ব্যস্তানুপাত কত? এর ব্যস্তানুপাত হলো ব্যস্ত অনুপাত হলো 3:2, তাই না? এবার এদের বলেছে এই অনুপাতের অনন্যক। অনুপাতকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 3/2 হিসেবে লিখবো। এর অনন্যক লেখো। অনন্যক মানে উল্টো। অনন্যক মানে কি? এর অনন্যক। অনন্যক হবে এটার উল্টো, তার মানে 2:3, 2/3। 3/2 এর উল্টো কত? 2/3। তাহলে এর উত্তর হবে কত? 2/3। 90-কে রোমান সংখ্যায় লেখো। দেখো এটা কিন্তু প্রথম দিককার অঙ্ক, মানে লাস্ট চ্যাপ্টারে কিন্তু তোমাদের শুধুমাত্র যে লাস্ট চ্যাপ্টার থেকে, মানে লাস্ট 2-একটা চ্যাপ্টার থেকে আসবে তা না, কিন্তু গোটা বই থেকে কিছু না কিছু আসবে। তাহলে আমার 90-কে রোমান সংখ্যায় লিখতে বলেছে। 90-কে রোমান সংখ্যায় লিখতে বলবো কিভাবে? XC, মানে এই সি হলো 100, সি এর আগে যদি x লিখি তাহলে 100 থেকে 10 বাদ যায়। ঠিক আছে, এইভাবে আমরা 90 লিখবো। 3টি স্বাভাবিক সংখ্যা লেখো যাদের যোগফলের মান ও গুণফলের মান সমান। আচ্ছা, যদি আমি 1, 2, 3 লিখি তাহলে এদের যোগফলের মান কত? দেখো 1 + 2 + 3 = 3, 4, 5, 6, 6 হবে। এবং এদের গুণফলের মান কত? 1 × 2 × 3, 3 × 6, 6। তাহলে একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 3টি স্বাভাবিক সংখ্যা যাদের গুণফল এবং যোগফলের মান সমান হবে সেগুলো হলো 1, 2, 3, 1, 2, 3। ওকে, এবার 2016 সালে এগুলো কত নম্বরের অঙ্ক এবার দেখে নিয়ে দাও। এগুলো হলো সে অনুযায়ী ওইটাকে করবো। আচ্ছা, 1 করে, বেশি চাপ নেই। 1 করে যেহেতু তাহলে বেশি চাপ নেই। তাহলে 2016 দেখা যাচ্ছে। আচ্ছা দাঁড়া, আমি 2016 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। তাহলে মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারিতে হলো 1 তারিখ সোমবার ছিল। তাহলে ফেব্রুয়ারিতে হলো 2016 সাল। তো 2016 সাল লিপিয়ার নেপিয়াটাকে তাই বলে। 2000 সাল, 2004 সাল, 2008 সাল, 2012 সাল, 2016 সাল। 16 সালটা লিপিয়ার, তাহলে ফেব্রুয়ারি মাসে 29 দিনে ছিল এবং একদিন মার্চের 1 তারিখ পর্যন্ত হবে। 29 আর 1 30। 30কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, আর সোমবারটা এখানে বাদ যাবে। মানে সোমবারটা কেন বাদ যাবে? সোমবারটা বাদ যাবে কেন কিনা, সোমবারের পর থেকে আমি ধরছি, তাই না? তাহলে সোমবার এখানে 28 দিন। 1 ফেব্রুয়ারিটা আমার বলা আছে। 1 ফেব্রুয়ারির পর থেকে আমি 1 ফেব্রুয়ারির পর থেকে নেব। ফেব্রুয়ারি মাস 29 দিনে, তাহলে 1 ফেব্রুয়ারির পর থেকে নিলে হবে 28 দিন। 28 দিন আর একদিন, তাহলে হবে 29 দিন। এবার 29 দিন, সপ্তাহ কদিন আমাদের? 7 দিনের সপ্তাহ। তাহলে আমি 29কে যদি 7 দিয়ে ভাগ করি, 4 × 7 = 28, সাথে থাকছে 1।
এক মানে সোমবারের একদিন পরে হবে মঙ্গলবার। আমি আবার বলছি অঙ্কটা, যে দেখো 2016 সাল যেহেতু লিপ ইয়ার, তার জন্য 2016 সালে ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে। এবার যেহেতু আমার 1 ফেব্রুয়ারি সোমবার দেওয়া আছে, আমার হিসাবটা হবে কিন্তু 2রা ফেব্রুয়ারি থেকে, মানে 2 নম্বর ফেব্রুয়ারি 2 তারিখ থেকে। 2 তারিখ থেকে যদি ধরি, আমার ওই মাসের কদিন বাকি থাকবে? ওই মাসে আমার আর 28 দিন বাকি থাকবে, মানে 1 ফেব্রুয়ারিটাকে তো আমি বাদ দিয়ে দিয়েছি। আর মার্চের 1 তারিখ পর্যন্ত ধরতে হবে, মানে মার্চের 1 তারিখ কী বার সেটা ধরতে হবে, আর মার্চের 1 তারিখটা ধরলাম, তাহলে টোটালি মিলে আমার 29 দিন হলো। আর যেহেতু আমার মানে একটা সপ্তাহ যেহেতু 7 দিনে হয়, তাহলে কত সপ্তাহ আছে এখানে? 4 সপ্তাহ। 4 সপ্তাহ মানে লাস্ট 4টে সপ্তাহ, মানে 28 দিনের মাথায় সোমবার হতো, যেহেতু সোমবারের থেকে হিসাব হয়েছে আমাদের, আর একটা দিন বাকি আছে, সেই দিনটা এক্সট্রা, মানে সোমবারের পরে একদিন, মানে হলো মঙ্গলবার। বর্গাকার ছবির প্রতি সমরেখা কত? প্রতি সমরেখা মানে বোঝো, প্রতি সমরেখা মানে হলো ওই একই রকম দেখতে, তার বিপরীত দিকে যে রেখাগুলো হয়। দেখো বর্গাকার, এইটার বিপরীতে এইটা, এটার বিপরীতে এইটা, এটার বিপরীতে এইটা, তাহলে 4টে বর্গাকার ছবির প্রতি সমরেখা হলো 4টি, একটি একটির বিপরীত। ওকে, 4টি সমান যেহেতু না, তার জন্য 4টে। আচ্ছা, 3এরটা দেখো, 0.2 সেমিকে মিটারে করতে বলেছে। এটাকে যদি আমি মিটারে করি, কিলো হেক্টর ডেকা মিটার, মিটার ডেসি সেমি, সেমির থেকে আমি উল্টো দিকে আসবো, কয় ঘর? 1 ঘর 2 ঘর, 2 ঘর মানে 2টো শূন্য, তার মানে 2 ঘর দিয়ে ভাগ করব, 2টো শূন্য মানে 1 দিয়ে 2টো শূন্য, 100 দিয়ে ভাগ করব, তাহলে 0.2কে 100 দিয়ে যদি ভাগ করি, আমার হয়ে যাবে, এটা দশমিকটা তুলে দাও, দশমিক তুলে শূন্য বসাও, তাহলে হবে 2/1000। এবার কি করবো? এটাকে দশমিকে প্রকাশ করে দেবো। 1 2 3 তিনটে ঘর, একটা ঘর আছে, আর 2টো ঘর ধার নিতে হবে, 002, তার আগে একটা শূন্য দশমিক বসিয়ে দিলাম, আর দেখতে খারাপ লাগে তার জন্য আগে একটা শূন্য বসিয়ে দিলাম। হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার 4 নাম্বার, 5টি বিন্দু যোগ করলে সর্বাধিক কটি সরলরেখা অঙ্কন করা যাবে? এটা খুব সোজা, 5টি বিন্দু যোগ করলে 10টি সরলরেখা অঙ্কন করা যাবে। কি করে? প্রথমত আমি তোমাদের সূত্র দিয়ে বোঝাচ্ছি। তোমাদের বইতে দেখবে সূত্র আছে একটা, n × n-1/2। n মানে এখানে কটা? 5টা বলেছে, আর n-1 মানে কত? 5 - 1, তার মানে 4/2, তাহলে 4 × 5 = 20/2 = 10টি। এবার এইটা তোমাদের সূত্র হিসাবে হলো, কিন্তু তোমরা তো আসলে বুঝতে পারলে না। এবার তোমাদের যদি বোঝাতে হয়, তাহলে আমি ধরো 5টা বিন্দু নিলাম, 1 2 3 4 5টা সরলরেখা আঁকলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, হলো। এবার দেখো এখান থেকে ডায়াগোনাল রাখলাম, 1 2 3 4, এরকম হলো। তাহলে আর আঁকা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, এইখান থেকে একটা যাচ্ছে। এবার দেখো কটা হলো? 1 2 3 4 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, বোঝা গেল? 10টা, এর বাইরে রাখা যাবে না। তাহলে সূত্র কি? সূত্র হলো n × n-1/2। তবে একটা কন্ডিশন হতে হবে, এই সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে শুধু 1-এর বেশি হতে হবে, মানে 2 বা 2-এর বেশি হতে হবে, ঠিক আছে? মানে বিন্দু, কেন কিনা একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, সেটা তোমরা জানো। এরকম একটি বিন্দু দিয়ে অসংখ্য, তাই 1-এর জন্য এই সূত্রটা অ্যাপ্লিকেবল না। বাদ বাকি 1-এর বাইরে 2 থেকে শুরু করে যত সংখ্যা তুমি ধরবা, তো তুমি যত ধরবা ততকে এই সূত্র দিয়ে করবা, তোমার বেরিয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটাতে কি বলেছে? চেষ্টাতে করি। এটাতে দেখো বলেছে সমকোণী ত্রিভুজের বৃহত্তম, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজ বলেছে। সমকোণী ত্রিভুজ বলতে তো আমরা নিশ্চয়ই বোঝো, সমকোণী ত্রিভুজ হলো সেই ত্রিভুজগুলো যার একটা কোণ হলো কি 90 ডিগ্রি। দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা 90 ডিগ্রি যাদের বিপরীত পরম মান সমান, তাদের বলা হয় বড় বাহু। থেকে সমকোণী ত্রিভুজের যে বড় বাহুটা হয়, সেটা 90 ডিগ্রি বিপরীতে যে বাহুটা থাকে, সেটা ভালো করে পড়লে বুঝতে পারবে। বিপরীত চিহ্নযুক্ত বলে, ধরো একটা আছে +5 আর এটা আছে -5, ঠিক আছে? দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা নিলাম, এটাকে লম্ব বলে। এটা কেন একই সংখ্যা? কারণ তাদের পরম মান বলেছে, পরম মান হবে এদের থাকে, এটাকে লম্ব বলে। তাদেরকে বলা হয় পরস্পর বিপরীত, এটাকে ভূমি বলে, আর এটাকে বলা হবে পরস্পর, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। চলো নেক্সট অঙ্কটা দেখো, হলো 4-এর 1 নাম্বার এখানে করছি। 4-এর 1, 4-এর 1-এ কি বলেছে? 8/1/3 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, এই পার্সেন্টেজ 8/1/3% কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তার মানে আগে কি করবো? আমি এটাকে ভাঙবো, 3 8 24 আর 1 25/3, 25/3 কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সামান্য ভগ্নাংশ মানে কি? এত, তোমার 100তে কত? এটা দেখো পার্সেন্টেজ আছে না? পার্সেন্টেজ বলতে কি বুঝি? পার্সেন্টেজ বলতে 100 বুঝি। তার মানে ধরো তুমি একটা পরীক্ষাতে 90 পেয়েছো, 100তে 90 পেয়েছো,
ধর অঙ্ক পরীক্ষাতে 100তে তুমি 99 পেয়েছো, 99, তাহলে তুমি তোমার নাম্বারটাকে কীভাবে লিখবে? এইভাবে না, 99 আউট অফ 100, তার মানে এইটা মানেই তো এইটা বোঝায় 90%, তাই না? এখানে দেখো আমার এই সংখ্যাটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে কি নিচে আসবে, তাহলে এবার কাটাকাটি করো, 4 25 100, তাহলে থাকলো কত? উপরে কিছু থাকলো না, মানে 1 থাকলো, তাহলে 1 × 3 × 4, তাহলে 1/3 4 12 হয়ে গেল। এই সামান্য ভগ্নাংশে প্রকাশ করে দিলাম। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো, 2 নম্বরটা। এখন তোমার বয়স 12 বছর 4 মাস 11 দিন। আর কত সময় পরে তুমি ভোট দেওয়ার অধিকার পাবে? তাহলে আমরা ভোট দিই কতদিন, কোন সময়? 18 দিন। 18 বছর হলে না, 18 বছর হলে আমরা ভোট দিই, তার মানে আমাদের 18 বছর থেকে 12 বছর 4 মাস 11 দিন বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা ইংরেজিতে হবে 18 বছর 0 মাস 0 দিন, ঠিক আছে? তাহলে আমরা কি করব, দেখো এখানে 0 0 আছে, তাই এইটাকে আগে ক্যালকুলেট করব। 18 বছরটাকে কমিয়ে আমি 17 বছর করব। 17 বছর করলাম কেন, কিনা এখানে 12 মাস হিসাবে নিয়ে আসলাম, যে 0 দিন থাকলো। এবার দিনকেও তো আমার বাদ দিতে হবে, তাহলে আবার এটাকে ক্যালকুলেট করব। কি করব, 17 বছর, এই মাস থেকে একটা মাসকে আমি কেটে নেব, 11 মাস, আর এই একটা মাস মানে কি 30 দিন, তাহলে 30 দিন হিসাবে এখানে চলে আসবে। এইবার এর থেকে বিয়োগ দেবো কত আমি, 12 বছর 4 মাস 11 দিন। ওকে, এইবার এইটার থেকে এইটা বিয়োগ যাবে। দেখো 11, 30 থেকে 11 বাদ গেলে থাকবে এখানে 9, আর হলো মানে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 আছে কত হলে 10 হবে, 9 হলে দিয়ে, আর এখানে দেখো 3 থেকে 1 বাদ গেলে হবে 2, আর 1 19 দিন। 11 থেকে 4 মাস বাদ গেলে হবে এদিকে তোমার 7 মাস, আর এদিকে তুমি 17 থেকে 12 বাদ দাও, 5 বছর। 5 বছর 7 মাস 19 দিন পরে তুমি ভোটের অধিকার পাবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝলে? বা ভোটের অধিকার কবে হয় আমাদের? 18 বছর হলে, তার মানে তোমার এখন 12 বছর 4 মাস 11 দিন, তাহলে তুমি আর কতদিন পরে তোমার 18 হবে? তার মানে 18 থেকে আমাকে এই বয়সটা বাদ দিতে হবে, তাহলেই তোমার কতদিন পরে হবে সেটা বেরোবে। -42 সাথে কত যোগ করলে 25 হবে? দেখো এটাও আমরা ইজিলি করব। 3-এরটা -42 সাথে কত যোগ করলে, আমি জানি না, এক্স ধরলাম, কত যোগ করলে আমার 25 হবে। তাহলে কি করব, এক্সটাকে এই পাশে রাখবো, 25টাকে রেখে দেবো এই পাশে, এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাস মানে প্লাস হয়ে আসবে, +42, তাহলে x = 5 6 7 4 5 6, 67 বছর, মানে 67 যোগ করলে আমার 25 হবে উত্তর। এতকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা দেখো, এইটা যখন করব, এটা হলো, আগে লিখে নিই, 24 ভগ্নাংশে, মানে দেখো পৌনঃপুনিক থাকলে ভগ্নাংশে প্রকাশ করতে তোমরা নিশ্চয়ই জানো, 24.101, কিন্তু এখানে 0 আর 1-এর মাথায় কিন্তু পৌনঃপুনিক আছে। দেখো এখানে কি করব, তাহলে এখানে ফার্স্টে আমরা এই গোটা সংখ্যাটাকে আগে লিখব, 2 4 1 0 1। এবার এইখানে এরকম যদি থাকে, দেখো এক মানে কোনোটার পৌনঃপুনিক থাকলো, দশমিকের পরে যদি কোনোটায় পৌনঃপুনিক থাকে আর যদি কোনোটায় না থাকে, তখন কি করব, পৌনঃপুনিক ছাড়া যে গোটা সংখ্যাটা আছে, গোটা কত 2 4 1, এই গোটা সংখ্যাটাকে এর থেকে বিয়োগ দেবো। আর নিচে দুটো পৌনঃপুনিকের জন্য 2 9 নামবে, আর দশমিকের পরে কয় ঘর আছে যার মাথায় পৌনঃপুনিক নেই 1 ঘর, তার জন্য একটা 0 নামবে। এবার এটার থেকে এটা বিয়োগ দাও, এটার থেকে এটা বিয়োগ দিলে কত হবে, 2 3 8 6 0 বাই 9 9 0, 0 0 কেটে যাবে, তাহলে থাকবে কত, 2386/99। বুঝতে পারলে অঙ্কটা? আবার বলছি যে পৌনঃপুনিক দিয়ে যদি অঙ্ক থাকে, তাহলে পৌনঃপুনিকের কোনোটার মাথায় যদি পৌনঃপুনিক না থাকে, তাহলে সেটা কি হয়, গোটা সংখ্যাটাকে লিখতে হয়, দিয়ে যেই সংখ্যাগুলোর মাথায় পৌনঃপুনিক নেই সেই সংখ্যাটাকে ওই গোটা সংখ্যার থেকে বিয়োগ দিতে হবে। দিয়ে দিলাম, দেখো এখানে বিয়োগ। এবার হয়ে গেল। নিচের পোর্শনে কি, যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 বসাবো, আর দশমিকের পরে যত ঘর ফাঁকা থাকবে মানে পৌনঃপুনিক বাদে, যেমন দেখো এখানে 1-এর মাথায় পৌনঃপুনিক কিন্তু নেই, তার জন্য সেই একটা ঘর ফাঁকা আছে এমন যার মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য একটা 0 বসবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো। পরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেখো কি বলেছে,
তোমাদেরকে শুধু জাস্ট পাজল করার জন্য এরকম অঙ্ক দিয়েছে, আর কিচ্ছু না। কোন সংখ্যার বর্গমূল 4? কোন সংখ্যার বর্গমূল 4? আচ্ছা সরি, কোন সংখ্যার বর্গমূল 4? আগে বলো কার বর্গমূল 4? বর্গমূল মানে কি? মানে বর্গমূলটা সমান সমান 4 বেরিয়েছে, তার মানে রুটের ভিতরে যখন ছিল সে 4 ছিল, তাহলে 16 যদি আমি বর্গমূল করি তাহলেই তো 4 হবে। সেই সংখ্যাটা হলো, তাহলে কোন সংখ্যার বর্গমূল 4? 16 বর্গমূল হলো 4। এবার এর 4 বর্গের সমান, কোন সংখ্যার বর্গমূল 4 বর্গের সমান? এর মানে কোন সংখ্যার বর্গমূল বলতে ধরো এটার 4 বর্গ কত? 4 বর্গ কত? 4 আচ্ছা আমি আবার বলছি, এটাকে আমি জটিল করে ফেললাম ইচ্ছে করে, আমি আবার বলছি 4 বর্গের সমান বলেছে। 4 বর্গ মানে কত? 4 স্কোয়ার, 4 16 বলছে কোন সংখ্যার বর্গমূল 4 বর্গের সমান। 4 বর্গ কত? 16। এবার বলেছে এমন কোন সংখ্যাটা আছে যেটা 16 সমান হবে যে বর্গ সংখ্যাটা। তাহলে দেখো 16 গুণ 16 যদি আমি করি, তাকে যদি রুট দেয় তাহলে তো সেটা 16 বেরোবে। তাহলে 200, রুটের মধ্যে 256, তাহলে 256 বর্গ মানে 256 সংখ্যার বর্গমূল 4 বর্গের সমান। 256 বর্গমূল কত? 16। আবার সেই 16টাই হলো 4 বর্গের সমান। 4 বর্গ 16 এবং 256 বর্গমূল 16। সেটাই বলেছে এমন একটা সংখ্যা যেটা 4 বর্গের সমান হবে, আবার কোন সংখ্যাটা সেই সংখ্যাটার আবার বর্গমূলের সমান হবে। বর্গমূল কত? 256 বর্গমূল 16, আবার 4 স্কোয়ার 16, ব্যাস হয়ে গেল। ঠিক আছে। 6 নাম্বারটা সরল করো। প্লাস 20 এর বিপরীত সংখ্যা, তার মানে -20 এবং মাইনাস, আর মাইনাস 7 বিপরীত সংখ্যা হলো +7, মাইনাস এখানে বলেছে মাইনাস, এখানে কোনো যোগ প্লাস মানে বিপরীত বা সমান সেসব কিছু বলেনি। তাহলে আমি এবার আমার ফার্স্ট কাজ হবে ব্র্যাকেটটাকে তোলা। -20, মাইনাস প্লাসে -7, মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে +8। তাহলে আগে বিয়োগে যোগ হয়, 20 আর 7 27, আর চিহ্ন হবে কারটা? বড়টারটা, বড়কে বিয়োগ, +8 সমান দেখো 27 থেকে যদি 8 বাদ যায় তাহলে হবে আমার 19, আর চিহ্ন কাটতে হবে মানে প্লাসে মাইনাসে কি হয়? বিয়োগ হয়, তো বিয়োগ হলে এখানে 19, আর এখানে চিহ্ন বড়, আমি সবসময় বলি যে চিহ্ন কিন্তু বড়টারটা হবে, বড় চিহ্ন কি মাইনাস, তাহলে -19। এর উত্তর হলো -19 হলো এর উত্তর। দেখো -27 থেকে +8 যদি বাদ দিই আমি হবে -19, আর -19 কেন হবে? 27 সবসময় চিহ্ন যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্ন বড় যে আছে তার চিহ্নটা ভ্যারি করে, তাহলে এখানে বড় কে আছে? মাইনাস, তাই মাইনাসের চিহ্নটা ভ্যারি করবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখো, 48 কোণের বহিক কোণের মান কত? 48 ডিগ্রি কোণের বহিক কোণের মান কত? এখানে বলেছে 48, 5, 6, 7, 8 নম্বর অঙ্ক। 8 নম্বরে বলেছে 48, ধরো আমি একটা কোণ আঁকলাম এখানে, এটা হলো 48 ডিগ্রি। এর বহিস্থ কোণ মানে কি? এই যে এই রেখাটা এখান থেকে এই বাইরে যে কোণটা আছে এটা। আমি জানি একটা সরলরেখা যদি আঁকি, সরলরেখার সব থেকে বেশি কত ডিগ্রি কোণ হয়? একটা সরলরেখার সব থেকে বেশি এদিকে মানে সরলরেখাতে 180 ডিগ্রি কোণ হয়, তাই না? তাহলে এই যে বাইরের টোটালটা যদি আমি ধরতাম তাহলে 180 ডিগ্রি হতো। তার মধ্যে 48 ডিগ্রি রয়েছে ভেতরে, আর বাকি রয়েছে কত? বাইরে। তাহলে 180 থেকে টোটালটা যদি 180 হয়, ভেতরে 48 রয়েছে, তাহলে বাইরে কত রয়েছে? 180 থেকে যদি আমি 48 বাদ দিই তাহলে হবে 132 ডিগ্রি। সেই 132 ডিগ্রির মানই হলো বহিস্থ কোণের মান। ঠিক আছে, চলো এবার দেখো অঙ্ক। 2016 সালে স্বাধীনতা দিবস সোমবার ছিল। 2012 সালে স্বাধীনতা দিবস কি বার ছিল নির্ণয় করো। দেখো এখানে তোমাদের বলে দিচ্ছি আমি, যেই দিন থাকে সেই দিনই যদি বের করতে হয় তাহলে আগে গেলে প্রতি বছরে একদিন করে যোগ হয়, আর যদি পেছনে আসে তাহলে একদিন করে কমতে থাকে। আচ্ছা, 15ই আগস্ট 16 সাল আমার কিন্তু লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে 16 সাল, 16 পরে আসবে 15, 15 পরে আসবে 14, 14 পরে আসবে 13, 13 পরে আসবে 12। এগুলো কিন্তু রিভার্সে আসছে। ওকে, রিভার্সে যদি আসে তাহলে 16 কিন্তু লিপ ইয়ার। 16 লিপ ইয়ার হলেও আমার হ্যাঁ 16 থেকে আগস্টের থেকে আমি পেছন দিকে আসবো, তাহলে 16 লিপ ইয়ারটা কিন্তু আমার হিসাবে চলবে। ঠিক আছে, 16 লিপ ইয়ার আমার হিসাবে চলবে, কারণ ফেব্রুয়ারি পড়ে যাবে। তাহলে লিপ ইয়ার হলে সেই বছর মানে একটার জায়গায় দুটো করে সরে। তাহলে এখানে দেখো 16, এখানে হলো সোমবার,
16 থেকে 15তে যদি যায় তাহলে এটা লিপ ইয়ার, তো তাহলে দুটো সরে যাবে, সোম মঙ্গল বুধ হলো, বুধের পরে। এবার এখান থেকে আবার 15 থেকে 14তে আসবে, একটা সরবে, বুধের পরে হলো এগুলো তো আমি পেছন দিকে আসছি, তাই না? পেছন দিকে আসলে আবার পেছন দিকে ডেটগুলো পেছনে যাবে। সোমবারের আগে হলো রবিবার, রবিবারের আগে হলো শনি, শনির আগে শুক্র, শুক্রর আগে বৃহস্পতি, বৃহস্পতির আগে হলো বুধবার, বুধবার। তাহলে দেখো 2012 কিন্তু আমি 2012 যেহেতু লিপ ইয়ার, তবু কিন্তু 2012 আমি 12 ফেব্রুয়ারিটা আমার পড়লো না, কেন কি আমার আগস্ট পর্যন্ত পড়ছে, তাও পেছন দিক থেকে, যেহেতু আমি বছরটাকে পেছন দিক থেকে সামনের দিকে নিচ্ছি, মানে সামনের দিক থেকে পেছন দিকে নিচ্ছি, তার জন্য আমার উল্টো দিক থেকে আসছে না, তার জন্য আমার জানুয়ারি পর্যন্ত মানে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হচ্ছে না, আগস্ট পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এর উত্তর হবে কি বুধবার। তাহলে আমাদের মনে রাখার বিষয় কি, প্রতি বছর সেই দিন যদি ধরো আজকে 2024 সালের 23 তারিখ, ঠিক আছে, 2024 সালের 23 তারিখ যদি সোমবার হয়, ঠিক আছে, তাহলে 2025 সালের 23 তারিখ কি হবে? মঙ্গলবার হবে। একদিন করে সরে যাবে। এবার সামনের দিকে গেলে একদিন সরবে, পেছন দিকে আসলে একদিন করে কমবে। বোঝা গেল? এটাই হলো মেন হিসাব। আর যদি লিপ ইয়ার পড়ে যায় তার মাঝখানে, যদি ফেব্রুয়ারি মাসটাকে আমার হিসাবে আসে, তাহলে সেখানে একটার জায়গায় দুটো করে দিন সরবে নড়বে। ওকে, এবার দেখো 5-2 এক ধরনের গহনায় সোনা ও রূপোর অনুপাত মেশানো আছে 4:7 অনুপাত মেশানো আছে। এরকম গহনায় 204 মিলিগ্রাম সোনার সঙ্গে কত মিলিগ্রাম রূপো মেশানো আছে? এক ধরনের সোনা ও রূপোর অনুপাত, সোনা ও রূপার অনুপাত হলো কত? 4:7। অতএব এদের ভগ্নাংশ কত? 4/7। এদের সমতুল্য ভগ্নাংশ করব। এবার ওপরে হলো কে বলেছে? সোনারটা বলে দিয়েছে। এরকম গহনায় সোনা, তাহলে 204 সোনা, আর নিচে কত হবে? আচ্ছা, আমরা সমতুল্য ভগ্নাংশ করতে গেলে কি করি জানি তো? সমতুল্য ভগ্নাংশ করতে গেলে ওপরে যে সংখ্যাটা থাকে সেইটা ওপরের সংখ্যার সাথে যত গুণ করব, নিচের সংখ্যার সাথে ততই গুণ করব। তাহলে দেখো 204, 4-এর কত গুণ? 204-কে আমি 4 দিয়ে ভাগ করব। 4-5 20, 4 51 গুণ। 51 গুণ যদি হয় তাহলে এর 51 গুণ মানে 4/7। 4-এর 51 গুণ হবে 204, তাহলে 7-এরও 51 গুণ হবে, 7-একে 7 আর 5-7 35, 357, 457 এত। তাহলে হলো কত কি লিখবো? কত মিলিগ্রাম রূপো মেশানো আছে? অতএব লিখবো 357 মিলিগ্রাম রূপো চেয়েছি না, রূপো মেশানো আছে। ক্লিয়ার? তোমরা বুঝতে পারলে? দেখো এই অঙ্কটা দেখো কি বলেছে, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 1575, একটি এবং ভাগফল বলেছে। তাহলে আমি যদি মনে করি ভাগফল যেহেতু বলেছে, তাহলে একটি সংখ্যা যদি আমি x ধরি তাহলে 9x হবে একটি সংখ্যা, আর একটা 7x হবে, ঠিক আছে? তাহলে আমি মনে করি একটি সংখ্যা 9x ও অন্য সংখ্যা 7x। কেন আমি 9x আর 7x ধরলাম? ধরো বলেছে সংখ্যা দুটিকে যদি আমি ভাগ করি, ধরো আমার xy যে কোনো একটা সংখ্যা আছে, সংখ্যা দুটিকে যদি ভাগ করি, ভাগফল হবে 9-7। তাহলে এই উপরেরটা হবে 9, নিচেরটা হবে 7। যাই হোক, এদের 9 গুণ হতে হবে, 7 গুণ হতে হবে, তাই না? যে অনুপাতটা বেরোবে তার 9 গুণ হতে হবে, 7 গুণ হতে হবে। তার জন্য আমি প্রথম একটা সংখ্যাকে 9x ধরে নিলাম আর একটা সংখ্যাকে 7x ধরে নিলাম। এবার দুটি ধনাত্মক সংখ্যার গুণফল, এবার গুণফল বলেছে, তাহলে গুণফল মানে কি? অতএব শর্তানুযায়ী কি হবে? 9x ইন্টু 7x সমান কত? 1575। এখানে দেখো x গুণ করলে x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর ওপরে 1575 থাকছে, এই দুটো ভাগ গুণ আকারে আছে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। 9 ইন্টু 7, দেখো 9 দিয়ে কাটছে, 9 একে 9,
এখানে থাকছে 6 হাতে থাকছে, 6টা 7-এর আগে বসলে 67, 7 নং 63 হাতে থাকছে 4, 5 নং 45। আবার এটা 7 দিয়ে কাটে, 7 দুগুণে 14, 3 হাতে থাকে, 3 হাতে থাকলে 35 থাকছে, 5 7 35। তাহলে এক্স স্কোয়ার সমান সমান যদি 25 হয় তাহলে এক্স সমান সমান কত, √25, মানে এক্স সমান সমান 5 গুণ 5, মানে একটা ভালো 5 বেরোবে। তাহলে এক্স সমান সমান যদি 5, আমি সংখ্যা ধরেছিলাম কত, 9x আর 7x। তাহলে প্রথম সংখ্যা হবে 9 গুণ 5, আর দ্বিতীয় সংখ্যা সমান সমান 7 গুণ 5, 5 নং 45, 5 7 35। আবার বলছি আমি, ধরো মনে করি আমি একটি সংখ্যা 9x আর একটি সংখ্যা 7x। কেন ধরলাম, যে তোমার x ইন্টু ওয়াই সমান সমান 1575 হতে, এক্স ওয়াই যদি ধরি আমি তাহলে হবে না, এক্স এক্স ধরলে ভালো হয়, সুবিধা হয়। কেন দেখো, এবার বলে দিয়েছে দুটি সংখ্যা, মানে সংখ্যা দুটিকে যদি আমি ভাগ করি তাহলে ভাগ ফল হবে এটা। ধরো আমি একটা সংখ্যা আছে এক্স আর একটা সংখ্যা আছে ওয়াই, এই সংখ্যা দুটিকে যদি আমি ভাগ করি তাহলে এদের ভাগ ফল 9 আর 7 হবে। তার মানে যেই সংখ্যায় আসুক সেই সংখ্যাটা হয় 9-এর গুণিতক হতে হবে, এবং নিচের অংশ যেটা থাকবে সেটা 7-এর গুণিতক হতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো? মানে এদের মানে নামতার ঘরে থাকতে হবে, যে 9-এর ঘরে নামতার ঘরে থাকতে হবে, এবং নিচেরটা 7-এর ঘরে নামতার ঘরে থাকতে হবে। তাহলে এবার দুটোকে আমরা জানি ভগ্নাংশ হতে ওপরের কেউ যা দিয়ে গুণ করি, নিচেরটাকেও তাই দিয়ে গুণ করছি, তাই না? তার জন্য আমরা এটাকে এক্স ধরে নেব। তাহলে এক্স এর সাথে 9 গুণ, এক্স এর সাথে 7 গুণ, ক্লিয়ার হলো? তার জন্য প্রথম সংখ্যাটা আমি 9-এর সাথে এক্স গুণ ধরলাম, 7-এর সাথে এক্স গুণ ধরলাম, 9x আর 7x। এবার বাদবাকি শর্ত অনুযায়ী তুমি তো জানোই যে বলেছে সংখ্যা দুটির গুণফল, তাই এইটা আর এটা গুণ করলে এত হবে। সেই অনুযায়ী আমি সমাধান করলাম, যে সমাধানটা তোমরা দেখবে, বুঝে নেবে, কাটাকাটিটা বোঝার চেষ্টা করবে যে আমি এভাবে কাটলাম, এভাবে কি করে কাটলাম। 15 ভিতরে কতবার যায়, 15 ভিতরে 9 কবার যায়। আগে আমরা জানবো যে 9 দিয়ে ভাগ যাচ্ছে আমি কি করে বুঝলাম। গোটা সংখ্যাটাকে যদি যোগ করে দেখো, 7 5 12 12 আর 13 13 5 18, 18 9-এর গুণিতক, 9 দিয়ে গুণে 18, তাহলে অবশ্যই এটা 9 দিয়ে কাটাকাটি যাবে। তারপর হলো এবার 7 দিয়ে, এবার এটা অবশ্যই 7 দিয়ে কাটাকাটি হবে, দিয়ে আমি 7 দিয়ে কাটলাম, 25 হলো। এবার স্কোয়ার করে দিলাম, বাস ক্লিয়ার হলো। পরের অঙ্কটা দেখো, এবার পরের অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক একটা। পরের অঙ্কটা বলেছে 4 নম্বর অঙ্ক। আচ্ছা, এখানে একটা শর্ট নাম্বারের অঙ্ক বাদ গেছে আমার, ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে, ওইটা আমি একবার করে দিচ্ছি। কি অঙ্কটা বাদ গেছে দেখো, 3 নম্বরের 3-এর যেই 3-এর 3 বাদ গেছে। কোনো অনুপাতের পূর্বপদ উত্তরপদ সমান হলে সেই অনুপাতকে সমানুপাত বলে। যদি ধরো 3:3, মানে কাটাকাটি করলে একই হবে, এগুলোকে বলে সাম্যানুপাত। আর যদি তোমার ধরো এইটা বাড়ছে যত, এটাও তত হারে বাড়ছে, 1:2, 3:6, তাহলে এগুলোকে বলে সমানুপাত। আর যেটা মিলবে না, মানে এদিকে বাড়বে ওইদিকে কমবে, সেটা হবে ব্যস্তানুপাত। ওকে, ক্লিয়ার? ব্যাস, এটা আমি এখন দেখলাম, করে দিলাম। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক বলতে মানে 4-এর 5 দাগের 4 নাম্বার, 5-এর 4 নাম্বার দেখো কি বলেছে। 25 মিটার দৈর্ঘ্য, একটা 25 মিটার দৈর্ঘ্য আর 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠ। এরকম মাঠটা, এরকম আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল, মানে এর যা ক্ষেত্রফল হবে তার 2 গুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠ আঁকতে হবে। বর্গাকার মাঠের পরিসীমা, এবার পরিসীমাটা যোগ করতে হবে। তবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বের করলে, ক্ষেত্রফল ওটাকে রুট করে দিলে আমার পরিসীমা, মানে একটা বাহুর দৈর্ঘ্য পাবো। একটা বাহুর দৈর্ঘ্য আর বর্গক্ষেত্রে আমরা জানি 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, তার জন্য বর্গক্ষেত্রকে আমরা 4 দিয়ে, মানে ওর যে বাহুর দৈর্ঘ্য সেটাকে 4 দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। তাহলে চলো আগে আমরা ক্ষেত্রফল করে করি। লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 25 গুণ 8, 5 8 40, আমি 0, 8 দুগুণে 16, 8 4 20, 200 বর্গ মিটার হলো। এবার এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, অতএব বলেছে এর দ্বিগুণ ক্ষেত্রফল 200 বর্গ মিটারের দ্বিগুণ সমান সমান 200 × 2 সমান সমান 400 বর্গ মিটার বিশিষ্ট।
বিশিষ্ট একটি বর্গাকার মাঠ তাহলে 400 বর্গমিটার বিশিষ্ট যদি বর্গাকার মাঠ হয়, এর বাহু হবে, বাহু মানে কি, এইটাও যা এই বাহু গুণ এই বাহু, তার মানে বর্গ, ধরো এটা 20 হলে এটাও 20, 20 20 400, তার মানে 20 গুণ 20, তার যদি রুট করি তাহলে তো আমার একটা ভালো করে বেরোবে, মানে ওই বাহু গুণ ওই বাহু। তাহলে আমার এই 400 থেকে আমি একটি বাহুকে বের করব কিভাবে, তাহলে একটি বাহু হবে √400, তার মানে 20 গুণ 20 সমান সমান 20 হবে একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহু যদি 20 হয় তাহলে এর পরিসীমা কত, এই বাহুটা যদি 20 হয়, এই বাহুটা 20, এই বাহুটা 20, এই বাহুটা 20, তাহলে প্রত্যেকটা বাহু 20 হলে তাহলে 20 গুণ 4টে দিক 4 4, তাহলে পরিসীমা হবে 20 গুণ 4, 4 দুগুণে 80 মিটার। বোঝা গেল? এখানে তোমরা বুঝতে পারলে যে এখানে কি করলাম, এখানে দেখো, এখানে করলাম যে আমরা এই যে এর যেই ক্ষেত্রফল তার ডবল করতে বলেছে, ডবল করে নিলাম। এবার এই থেকে এই যে এই ক্ষেত্রফলটা পেলাম, এটা কার ক্ষেত্রফল, এটা কিন্তু আর এর ক্ষেত্রফল রইল না, এটা হয়ে গেল এই বর্গক্ষেত্র যেটা আঁকতে বলেছে, বা ওই পাশে একটা মাঠ আছে, সেই মাঠটার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে পেলাম। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা বাহু পাই কি করে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় হয় সেই বাহু গুণ আরেকটা বাহু, তার মানে সবগুলো সমান সমান যদি জিনিসের আমরা গুণ করি, ধরো 13 গুণ 13, 3 গুণ 3, এগুলো সব কি হয়, বর্গ সংখ্যা। তার মানে এমন কোন সংখ্যা আছে যেটা সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে 400 হবে, তাহলে তার জন্য আমরা সেই রুট করি, রুট করে বের করি, রুট মানে বর্গমূল, বর্গমূল করে বের করলাম, দিয়ে আবার 20 বেরোলো, 20 মিটার। এবার সেটার পরিসীমা কত, 20 মিটারকে 4 দিয়ে গুণ করলাম, 4 × 80 মিটার। ওকে, ক্লিয়ার? নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক কি বলেছে, তুমি গতকাল 10:35 PM শুয়ে পড়লে, কিন্তু আজ 6:47 AM ঘুম থেকে উঠলে, তুমি কতক্ষণ ঘুমিয়েছো? 5 × 5, তুমি রাত্রেবেলা 10:35 শুয়ে পড়লে। তাহলে দেখো আমরা এটাকে দুটো ভাগ করব, রাত আর দিন, মাঝখানে মাইলস্টোন নেব রাত 12টা, ঠিক আছে? তাহলে রাত 10:35 থেকে তুমি এখানে 12টা পর্যন্ত কতক্ষণ ঘুমিয়েছো? তাহলে 12:00 বিয়োগ 10:35, এটাকে আমরা কি করব, 12টার থেকে 1 ঘন্টা কেটে নেব, 11:60, 10:35, তাহলে এখানে 5 3 6 2 1, 1 ঘন্টা 25 মিনিট রাত্রেবেলা ঘুমিয়েছো। আর 12টার থেকে ঠিক তুমি ঘুমিয়েছো কিন্তু সকাল 6:47 AM পর্যন্ত। তাহলে 12টার থেকে 6:47 পর্যন্ত কত ঘন্টা, 12 13 14 15 16 12, 1 2 3 4 5 6 ঘন্টা 47 মিনিট। তাহলে দিনে মানে সকাল পর্যন্ত, রাত 12টার থেকে 12টার থেকে সকাল 6:47 মিনিট মানে 6 ঘন্টা 47 মিনিট। আর রাত 10:35 থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা 25 মিনিট। মোট, অতএব লিখবে এবার মোট ঘুমিয়েছি, মোট ঘুমিয়েছি। দেখো রাতে এতটুকু ঘুমিয়েছি, দিনে এই পার্টটা ঘুমিয়েছি, তাহলে মোট ঘুমিয়েছি কত, 10 মানে কত, সরি, 1 ঘন্টা 25 মিনিট, আর হলো তোমার 6 ঘন্টা 47 মিনিট। 6 ঘন্টা 47 মিনিট যোগ 1 ঘন্টা 25 মিনিট, যোগ করে দাও, 7 5 12 নামে 2, 4 5 6 7 যোগ 6 আর 1 7। দেখো 7টা 72 মিনিট। এবার 72 মিনিট মানে কি, 72 মিনিট মানে 1 ঘন্টার বেশি না, 60 মিনিটের বেশি। তাহলে 60 মিনিটটাকে আমি এখান থেকে কাটবো, কাটলে হবে এখানে থাকবে 2, এখানে থাকবে 1, আর এখানে এই যে 60 মিনিটটাকে এখান থেকে কাটলাম,
সেটা কেটে আমি এখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলে 8 ঘন্টা 12 মিনিট ঘুমিয়েছি। তাহলে আমি মোট 8 ঘন্টা 12 মিনিট। তাহলে উত্তরটা লিখে দাও। মোট 8 ঘন্টা 12 মিনিট ঘুমিয়েছি। এরকম যদি দুটো পার্টে অঙ্ক দেয়, রাতের এবং দিনের, মানে আগের দিন থেকে পরের দিন পর্যন্ত, তাহলে আমরা রাত 12টাকে মাইলস্টোন করব। রাত 12টা, রাত মানে আগে যতটুকু থেকে রাত 12টা পর্যন্ত যাবে সেটা একটা পার্ট করবে, আর রাত 12টার থেকে সকাল যে টাইমটা দেবে সেটা পর্যন্ত একটা পার্ট করবে, দিয়ে দুটোকে তুমি পার্ট করে নেবে, দুটো ভাগ করে নেবে, দিয়ে অঙ্কগুলোকে করে ফেলবে। এবার দেখো 6 নম্বর অঙ্কটা দেখো। বলেছে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার 5, 6, 7 ও 9 দ্বারা বিভাজ্য হবে এবং প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে, কিন্তু 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে মানে মিলে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। তাহলে সবার আগে কী করবো, এদের লসাগু করবো। তাহলে এদের লসাগু করলে 3 দিয়ে যায়, দেখো 5 3 দুগুণে 6, 7 3 3 9, আর যায় না, 5 দুগুণে 10, 3 7 21, 21 আর 10 210 ইন্টু 3, 3 0 0 3 3 দুগুণে 630 প্লাস এত হলো এদের লসাগু। কিন্তু প্রতি ক্ষেত্রে বলেছে 2 অবশিষ্ট থাকবে। তাহলে 2 অবশিষ্ট থাকবে মানে কি, এইটাকে যদি আমি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করি তাহলে এটা মিলে যাবে, কিন্তু আমাকে বলেছে 2 অবশিষ্ট রাখতে হবে। অতএব 2 অবশিষ্ট রাখলে 630 প্লাস 2 হয় সংখ্যাটা। এবার বলেছে কিন্তু এই সংখ্যাটা এমনভাবে বাড়াতে হবে যেন 13 দিয়ে ভাগ করলে সম্পূর্ণভাবে মিলে যাবে। তাহলে 13 দিয়ে ভাগ করলে মানে কি, এই যে এই সংখ্যাটা লসাগুটা দেখতে পাচ্ছ, এটাকে এমনভাবে বাড়াতে হবে যেন যে এটা সংখ্যাটা 13 দিয়ে ভাগ করলে মিলে যায় পুরো গোটা সংখ্যাটা, এই গোটা সংখ্যাটা। তার মানে এই সংখ্যাটা যেই মেন সংখ্যাটা লসাগু, এর সাথে আমি এক্স গুণ করবো, আমি জানি না কত গুণ করবো। তাহলে এমনভাবে বাড়াতে হবে যেন সেই সংখ্যাটা করলে আমার 13-র সাথে, মানে 13 দিয়ে গুণ করলে, মানে 13 দিয়ে সেটাকে যদি ভাগ করে মিলে যায়, তাহলে আমি ধরো ডাইরেক্ট আমি 4 ধরবো। 4 দিয়ে যদি গুণ করি, আমার 4 দিয়ে গুণ করলে হবে, এখানে যদি আমি 4 ধরি, জাস্ট ধরে নিতে হবে, তুমি 1 থেকে 4 পর্যন্ত, মানে 1 2 3 4 করে মিলিয়ে যাবে, দেখবা 4 পর্যন্ত মিলে যাবে, তার বেশি হবে না। তো আমি যেহেতু এটা দেখে বুঝতে পারছি, তো আমি ডাইরেক্ট 4 দিয়ে করব। কেন বুঝতে পারছি আমি তোমাদের পরে বলছি। এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে 2520 প্লাস 2 সমান সমান 2522 হচ্ছে। তাহলে 2522 আমার 13 দিয়ে ভাগ হচ্ছে কিনা দেখবো। আমরা কি করব, তিনটে জোড়া নেব। এখানে দেখো, মানে 13 দিয়ে ভাগ হওয়ার নিয়মটা আমি শেখাই, যে 2522 এখানে 3টের জোড়া নেব। এখানে এই 3টে জোড়া আছে, বাদ বাকি আমার কিন্তু জোড়া নেই, ঠিক আছে, সরি মানে হ্যাঁ 2522-এর আমার মানে বাদ বাকি সংখ্যাটার জোড়া নেই। দেখো তিনটের পেয়ার করবো, এখানে 3টের জোড়া বানাবো। তাহলে 3টের জোড়া বানালে হবে 522, আর এইদিকে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো 3টের জোড়া বানাবো। 3টের জোড়া তো হচ্ছে না, তাই আমি 0 0 নিয়ে নেবো। 0 0 2 এর থেকে বিয়োগ দেবো, তাহলে কত হবে 520। 520 হলে এখানে দেখো 520 হচ্ছে, 520 যদি হয় তাহলে তোমাদের এইটাকে দেখতে হবে 13 দিয়ে যায় কিনা। দেখো সোজা যাচ্ছে, 4 13 52, তাহলে 4 0, তার মানে এইটা আমার 13 দিয়ে বিভাজ্য যাচ্ছে। তাহলে বলবো যে এমন একটা সংখ্যা যেটা 13 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেটা হলো 2522। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কটা করছি। নেক্সট অঙ্কটা হলো যে রাধানগর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক লেগেছিল তারা ততদিনে কাজ করে মোট 12,375 টাকা পারিশ্রমিক পেল। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন ওই কাজে যোগ দিয়েছিল। পরের অঙ্কটা দেখো, রাধানগর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক লেগেছিল তারা ততদিন কাজ করেছে, মানে যতজন লোক ততদিন কাজ করেছে, তাহলে তারা কতদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেল। প্রত্যেকে দৈনিক পারিশ্রমিক 55 টাকা, তাহলে প্রত্যেকে যদি 55 টাকা করে পায়, মোট পেয়েছে এত টাকা, তাহলে আমি বের করতে পারবো যে একদিনে তারা কত টাকা করে পেয়েছে। ঠিক আছে, একদিনে তারা কত টাকা করে পেয়েছে, তার মানে আমি যে লিখবো একদিনে পেয়েছে। দেখো মোট টাকাটাকে আমি যদি এক একজনে কত করে পাই সেটা দিয়ে বাদ দিই,
তাহলে আমার এটার থেকে আসবে 225 টাকা। এবার যতজন লোক তত দিন লেগেছে, তাহলে যতজন লোক আর যত দিন, তাহলে যতজন লোক ও তত দিন লেগেছে, অতএব লোক সংখ্যা আর দিন সংখ্যা গুণ হবে। আমি যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার সমান সমান 225। তাহলে এক্স কত, এক্স সমান সমান 225 √225, এক্স সমান সমান 15 গুণ 15, তাহলে এত জন এবং দিন দুটোই 15। তাহলে আমার উত্তরে কী চেয়েছে, উত্তরে তবে কতজন এটা যোগ দিয়েছিল, লিখব 15 জন লোক এই কাজে দিয়েছিল। আমি আবার বলছি, দেখো এইখান থেকে আমাকে যেহেতু এইখান থেকে যেহেতু আমার মোট টাকাটা দেওয়া আছে, তাহলে 55 করে এক একজন পেয়েছে। তাহলে আমি লিখতে পারি যে তারা কত টাকা মানে ইনকাম করেছে, সেই এক এক দিনে কত টাকা করে আর কি পার হেড পড়েছে, মানে মোট কত পড়েছে। এক এক দিনে তারা 225 টাকা করে কামিয়েছে। 225 টাকা করে যদি কামায় প্রত্যেক দিনে, তাহলে কতজন, 15 জন লোক 15 দিন কাজ করলে ওরা 225 টাকা করে ভাগ করে নিয়েছে, তাদের সাথে 55 করে গুণ হয়ে যাবে, তারপরে মোট এত টাকাটা হবে। তার জন্য আমি এটা করলাম যে এক এক দিনের টাকাটা বের করলাম, এক একজনের মানে এক এক দিনে কত টাকা করে ইনকাম করেছে, মানে এক এক দিনে পেয়েছে সবজন মিলে 225 টাকা পেয়েছে। 225 টাকা, এবার যতজন তত লোক, তাহলে মোট পেয়েছে কত, এত স্কোয়ার সমান সমান, এটাকে রুট করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কটা কি বলেছে, নেক্সট এবং লাস্ট। 5-এর 7-এর সঙ্গে 3-এর 7 যোগ করলে যোগফলকে 4 পূর্ণ 3-এর 2 দিয়ে গুণ করো। এবার ওই গুণফলকে এত দিয়ে ভাগ করো, ভাগটিকে এত থেকে বিয়োগ করলে, আচ্ছা স্টেপ বাই স্টেপ করে যেতে হবে। ঠিক আছে, বলেছে 5-এর 7-এর সাথে 3-এর 7 যোগ করে, এদের লসাগু 7, 5 আর হলো 5 যোগ 3, 5 6 7 8, 8-এর 7 হলো যোগ করার পরে। এবার এতকে বলেছে এই সংখ্যাটাকে 8-এর 7কে গুণ করতে বলেছে, কত গুণ করতে হবে 4 পূর্ণ 2-এর 3, মানে হলো 3 4 12 13 14 3 দিয়ে গুণ করো। ঠিক আছে, দাঁড়াও, তোমরা কি দেখতে পাচ্ছ, ঠিক করে নিই। 14 3 দিয়ে গুণ করো, তাহলে এটা যদি কাটে 7 দুগুণে 14 হয়, 8 দুগুণে 16 ইন্টু 3 এত হলো। এইবার এই গুণকে অতএব 16 3কে এত দিয়ে ভাগ করো। এত মানে ভাগ বলতে কি বোঝায়, এত ভাগ করতে বলেছে, ভাগ 4 নং 36, এটাকে ভাঙবো 4 পূর্ণ 4-এর 9, 4 নং 36, 7 7 36, 7 7 39 40-এর 9। তাহলে আমরা জানি ভাগ থাকলে সেটাকে গুণ দিয়ে উল্টে দিই, 3 3 9, 8 দুগুণে 16 20, আবার কাটবে 4 10, আবার কাটবে 2 5, তাহলে উপরে থাকলো 3 দুগুণে 6, নিচে থাকলো 5। ওকে, এবার কি বলেছে, ভাগ করো, ভাগটিকে 8 থেকে 8 পূর্ণ 2-এর 5 থেকে বিয়োগ করলে, এবার 6-এর 5কে 5 8 40, এই ভাগটিকে এত থেকে বিয়োগ করো। আচ্ছা, এত থেকে বিয়োগ করতে বলেছে, 5 8 40, এটিকে এত থেকে 8 পূর্ণ 2-এর 5, অতএব 5 8 40 41 42, এত থেকে বিয়োগ দিলে থাকে 42 5 বাই কত 6-এর 5, লসাগু 5, 42-এর 6 সমান সমান 42 থেকে 38 36-এর 5, এইটা বিয়োগ করলে এত থাকছে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো আমি দেব এবং আমারও ভালো লাগবে ভিডিওগুলো বানাতে। আর হলো যদি কোনো টপিকের উপরে বা কোথাও যদি তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে এই বিষয়ের উপরে ভিডিও দিন, আমি দিয়ে দেবো।
ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।